তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা এমিলি ব্রন্টির লেখা একটা মরাল নোভেল ওয়েদারিং হাইটস, এই নোভেলটা আজ আমরা সামারি আলোচনা করব এই ভিডিওতে। এবং এই নোভেলটার মধ্য দিয়ে এমিলি ব্রন্টি তিনি কি দেখাচ্ছেন, কি রিডারদের তিনি মরাল দিচ্ছেন, সেই সব বিষয়গুলো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, এমিলি ব্রন্টির লেখা ওয়েদারিং হাইটস। তো প্রথমেই নোভেলটি শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে এমিলি ব্রন্টি কে ছিলেন। এমিলি ব্রন্টি ছিলেন একজন ইংলিশ নোভেলিস্ট এবং একজন কবি ছিলেন তিনি, এবং তিনি বিখ্যাত ছিলেন তার এই ফেমাস নোভেল ওয়েদারিং হাইটসের জন্য। এবং এই ওয়েদারিং হাইটস, এই যে টাইটেলটা তিনি কেন দিয়েছেন, আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে যে এমিলি ব্রন্টে তার এই টাইটেলটার নাম ওয়েদারিং হাইটস দিয়েছেন কারণ এই যে প্রথম ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারিং যেটা রেফার করছে একটা স্ট্রং উইন্ডকে রেফার করছে, এবং একটা ব্লাস্টারি মানে যেটা খুব দ্রুত বেগে বইছে এরকম একটা উইন্ডকে রেফার করছে, এবং যেটা আমাদের গল্পের মধ্যে যে সকল প্যাশনেট রিলেশনশিপস বা টার্বুলেন্ট যে সকল রিলেশনশিপ, সেই রিলেশনশিপসের কথা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। আর অন্যদিকে আমরা যদি হাইটসটা দেখি, হাইটস মানে কি? হাইটস মানে হচ্ছে একটা উঁচু কোনো জায়গাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যেটা হাইট সিগনিফাইজ করছে একটা হিল টপের ওপর একটা খুব উঁচুতে থাকা একটা বাড়িকে রেফার করা হচ্ছে, এবং যেটা এক প্রকার একটা হার্শ ওয়েদারকে এক্সপোজ করছে। এবং এই ওয়েদারিং হাইটসের মধ্য দিয়ে এমিলি ব্রন্টে দেখাচ্ছেন যে ক্যারেক্টার্সদের মধ্যে যে সকল আবেগপূর্ণ যে সকল কাজগুলো, বা আমরা বলতে পারি দ্য নেগেটিভ সাইড অফ ইমোশন, এক্সেসিভ ইমোশন, যে যখন কোনো ব্যক্তির মধ্যে অতিরিক্ত ইমোশন চলে আসে তখন তার যে সাইড এফেক্ট সেটাকে তিনি অ্যাকচুয়ালি এটার মধ্যে তুলে ধরছেন, অর্থাৎ দ্য ডার্ক সাইড। ঠিক আছে, অর্থাৎ নোভেলের এক প্রকার একটা ডার্ক অ্যাটমসফিয়ারকে রিপ্রেজেন্ট করছে এই যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারিং হাইটস, এই ওয়েদারিং হাইটস এই টাইটেলের মধ্য দিয়ে। এবার এই যে নোভেলটা তিনি লিখলেন এমিলি ব্রন্টি, এই নোভেলের মরাল লেসনটা কি এটা আমাদের অবশ্যই জানতে হবে। যে এই নোভেলের মরাল লেসন হচ্ছে দ্য ডেঞ্জার্স অফ অবসেশন অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাক্টিং অন নেগেটিভ ইমোশনস সাচ অ্যাজ জেলাসি অ্যান্ড রিভেঞ্জ। যে প্রায় আমরা দেখে থাকি কোনো ব্যক্তি জেলাসি বা রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই সে আবেগপ্রবণ হয়ে যায় যার জন্য সে খারাপ কিছু কাজ করে ফেলে, যেটা একদমই ঠিক নয়। তো এই যে একটা মরাল লেসন, এই লেসনটা এমিলি ব্রন্টি তার নোভেলের ক্যারেক্টার্সের মধ্য দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে এরকম আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করা একেবারেই উচিত নয়, যেটা আমরা জেলাসি বা রিভেঞ্জে পড়ে করে থাকি। আর এই নোভেলের যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে যে এক প্রকার একটা টক্সিক রিলেশনশিপের কথা আমাদের সামনে ফুটে উঠবে, কার মধ্যে? বিটুইন ক্যাথরিন অ্যান্ড হেথক্লিফ। ক্যাথরিন এবং হেথক্লিফ এই দুই ব্যক্তির মধ্যে এক প্রকার যে একটা টক্সিক রিলেশনশিপ, সেই রিলেশনশিপের কথা তিনি এই নোভেলের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এবং এই নোভেলের সামাইটা শুরু করার আগে কিছু থিম সম্পর্কে আলোচনা করা যাক। থিমসের মধ্যে রয়েছে সুপার ন্যাচারাল এলিমেন্টস, দ্য ফিউটিলিটি অফ রিভেঞ্জ, মানে প্রতিশোধের কোনো মানেই হয় না, বা প্রতিশোধের কোনো রকম কোনো ভালো দিক থাকে না, যার কোনো মানেই হয় না, ফিউটিলিটি। নেচার অ্যান্ড সিভিলাইজেশন, সোশ্যাল ক্লাস অ্যান্ড ইনইকুয়ালিটি, আমরা দেখতে পাবো যে কীভাবে সোশ্যাল ক্লাস বা ইনইকুয়ালিটি বিরাজ করছে সোসাইটির মধ্যে। লাভ অ্যান্ড প্যাশন অ্যান্ড ভেঞ্জিয়েন্স, অর্থাৎ প্রতিশোধ। এবার আসা যাক আমাদের নোভেলের সামারিতে। প্রথমেই এই নোভেলটার মধ্যে যে গল্পটা রয়েছে, বা আমরা বলতে পারি গল্পের মধ্যে একটা গল্প, সেটা হচ্ছে এই নোভেলটি।
ওয়েদারিং হাইটস। তো এই নোভেলটাই শুরু করার আগে অবশ্যই একটা ওভারভিউ দিয়ে রাখি তোমাদের, যে এমিলি ব্রন্টে তিনি ওয়েদারিং হাইটস এটা এক প্রকার একটা প্যাশন বা একটা রিভেঞ্জের একটা গল্প, বা আমরা বলতে পারি ভালোবাসার যে একটা ডিস্ট্রাকটিভ এফেক্টস বা ধ্বংসাত্মক যে একটা প্রভাব, সেটা গল্পই হচ্ছে এমিলি ব্রন্টেস ওয়েদারিং হাইটস। এবং এই নোভেলের মধ্যে একটা স্টোরি রয়েছে যেটা বলা হয় মিস্টার লকউডের দ্বারা, যিনি একজন ভাড়াটে ছিলেন অ্যাট থ্রাসক্রস গ্রেঞ্জে। ওকে, এবং যিনি এই যে ল্যান্ডলর্ড রয়েছেন জমিদার হেথক্লিফ, তার গল্প তিনি জানতে পারলেন কার দ্বারা? তিনি হচ্ছেন হাউসকিপার নেলি ডিনের দ্বারা। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, তো নেলি ডিনের দ্বারা তিনি যে পুরনো ল্যান্ডলর্ড যিনি রয়েছেন হেথক্লিফ, তার তিনি ইতিহাস জানতে পারলেন। এবার এই যে নোভেলের মধ্যে যে গল্পটা রয়েছে, যেখানে আমরা হেথক্লিফের গল্প সম্পর্কে জানতে পারবো, এবং এই টোটাল নোভেলটিকে আমরা 7টা ভাগে বা 7টা প্লটে ভাগ করেছি। প্রথম প্লটে এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য আর্নশ ফ্যামিলি অ্যান্ড হেথক্লিফস অ্যারাইভেল। ওকে, আর্নশ ফ্যামিলি এবং হেথক্লিফসের যে অ্যারাইভেল কীভাবে হলো সেটা আমরা এই প্রথম পার্টে দেখব। তো এখানে প্রথমেই এই দ্য আর্নশ ফ্যামিলি অ্যান্ড হেথক্লিফস অ্যারাইভেল, এখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে মিস্টার আর্নশ তিনি হেথক্লিফকে নিয়ে আসলেন, যিনি একজন অরফান ছিলেন, অর্থাৎ যার মা বাবা কেউ ছিলেন, অনাথ। তাকে তাদের বাড়িতে ওয়েদারিং হাইটসে নিয়ে আসলেন, এবং হেথক্লিফ খুব পছন্দের ছিলেন মিস্টার আর্নশয়ের। কিন্তু মিস্টার আর্নশয়ের যে সন্তান হিন্টলে, যাকে একদম পছন্দ করতো না, এবং হেথক্লিফ একটা গভীর সম্পর্ক গড়ে তুলেছিল আর্নশয়ের ডটার ক্যাথরিনের সাথে। তো এইটা হচ্ছে প্রথম প্লট, যেখানে আমরা আর্নশর ফ্যামিলি এবং হেথক্লিফসের যে অ্যারাইভেল কীভাবে হলো সেটা জানতে পারলাম। এবার 2 নম্বর যে প্লট, সেটা হচ্ছে হিন্ডলেস টাইরেনি। ওকে, অর্থাৎ হিন্ডলে কীভাবে হচ্ছে খারাপ ব্যবহার করেছিল সেটা আমরা দেখতে পাবো। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস্টার আর্নশয়ের মৃত্যুর পর হিন্ডলে ওয়েদারিং হাইটসের অধিকার নিয়ে নেয় এবং হেথক্লিফকে একজন সার্ভেন্ট হিসেবে ট্রিট করতে থাকে, এবং তার হেথক্লিফ তার লোয়ার স্ট্যাটাস থাকা সত্ত্বেও ক্যাথরিনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি আস্তে আস্তে তিনি সেটা খুব শক্ত করতে লাগলেন, তাদের সম্পর্কটা বেশ দৃঢ় হতে লাগলো। এই বলে 2 নম্বর প্লটটির সমাপ্তি ঘটল। এবার 3 নম্বর প্লটে যেখানে আমরা দেখতে পাবো ক্যাথরিনস বিট্রিয়াল, মানে ক্যাথরিন বিট্রিয়াল করছে। কাকে বিট্রিয়াল করছে? হেথক্লিফকে বিট্রিয়াল করছে। কিভাবে? ক্যাথরিন তিনি এডগার লিন্টনের দ্বারা খুবই প্রভাবিত হন, এবং তিনি কি করেন, তিনি হচ্ছেন ডিসাইড করেন তার সোশ্যাল স্ট্যাটাসের জন্য তিনি এডগার লিন্টনকে বিবাহ করবেন, হেথক্লিফকে ভালোবাসা সত্ত্বেও, যেটা এক প্রকার একটা বিট্রিয়াল ক্যাথরিনের। এবং হেথক্লিফ এই ক্যাথরিনের এরকম একটা কনফেশন শোনার পর তিনি খুব কষ্ট পান এবং তিনি ওয়েদারিং হাইটস ছেড়ে দেন গভীর কষ্টের সাথে। এই বলে 3 নম্বর প্লটটি শেষ হলো। এবং 4 নম্বর প্লটে হেথক্লিফ রিটার্ন অ্যান্ড রিভেঞ্জ, যে হেথক্লিফ আবার ফিরে এসেছে এবং কিভাবে রিভেঞ্জ বা প্রতিশোধ নিচ্ছে যে ক্যাথরিনের এরকম বিট্রিয়ালের পর, যেখানে আমরা দেখতে পাবো যে হেথক্লিফ তিনি অনেক বছর পর ফিরে এসেছে এবং একজন ওয়েলথি পার্সন হিসেবে তিনি এসেছেন, এবং তিনি হিন্ডলের এবং এডগার তাদের ওপর তিনি রিভেঞ্জ নিতে থাকেন এবং তাদের ফ্যামিলিদের ওপর, এবং তিনি ওয়েদারিং হাইটসের সব কন্ট্রোল তিনি নিয়ে নেন, এবং হিন্ডলেস যে সন হেয়ারটন, তার উপরও তিনি খুব মিসট্রিট করতে থাকে, তার উপরও খুব খারাপভাবে অত্যাচার করতে থাকে। এই বলে 4 নম্বর প্লটের শেষ হলো। এবার 5 নম্বর প্লটে আসা যাক, যেখানে ডিস্ট্রাকশন অফ ক্যাথরিন, অর্থাৎ ক্যাথরিনের ডিস্ট্রাকশন সম্পর্কে আমরা জানতে পারবো। তো কিভাবে ডিস্ট্রাকশন হচ্ছে ক্যাথরিনের? ক্যাথরিন এডগারের সাথে বিবাহ করার পর ক্যাথরিন অসুস্থ হয়ে পড়ে একটা খুব মারাত্মক রকমের আর্গুমেন্টের পর। কোন আর্গুমেন্টের পর? হেথক্লিফ এবং এডগারের সাথে আর্গুমেন্টের পর তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, এবং তিনি তার ডটার ক্যাথি তাকে জন্ম দেওয়ার পরই তিনি পরলোক গমন করেন।
এই বলে 5 নম্বর প্লটের সমাপ্তি ঘটলো। এবার যা যাক 6 নম্বর প্লটে, জেনারেশনাল কনফ্লিক্ট। ওকে, এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হেথক্লিফসের এই যে প্রতিশোধ, যেটা তাদের নেক্সট জেনারেশনকেও ইম্প্যাক্ট করেছিল, এবং তিনি ক্যাথিকে ফোর্স করেন তার যে উইক সন লিন্টন রয়েছে, হেথক্লিফের সন্তান, তার সাথে বিবাহ করতে তাকে ফোর্স করে। এবং লিন্টনের মৃত্যুর পর হেথক্লিফ সব কন্ট্রোল নিয়ে নেয় তার যে এস্টেটসগুলো ছিল, কিন্তু ক্যাথরিনের মেমোরি তাকে বারবার খুব ভয় পাওয়াতে থাকে। এবার যাওয়া যাক লাস্ট প্লটে, যেখানে রিসলিউশন এই প্লটটার নাম। এবং এখানে যেটা আমরা দেখতে পাবো, দ্য ইয়ঙ্গার ক্যাথি এবং হেয়ারটন তার একটা খুব ভালো সম্পর্ক তৈরি করেছে, এবং তাদের যে ঘৃণার যে সাইকেল, সেই ঘৃণার সাইকেল তারা ব্রেক করে। এবং হেথক্লিফ তিনি ক্যাথরিনের অবসেশনে তিনিও মারা যান, এবং তাকে ক্যাথরিনের পাশে কবরস্থ করা হয়। এবং লাস্টে আমরা যেটা দেখতে পাবো, ক্যাথি এবং হেয়ারটন তারা প্ল্যান করতে থাকে বিবাহের জন্য, এবং তারা ওয়েদারিং হাইটস ছেড়ে চলে যায়। এই বলে নোভেলের সমাপ্তি ঘটে। তো এই নোভেলের মধ্য দিয়ে এমিলি ব্রন্টে যেটা দেখাচ্ছেন যে দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ লাভ, যে ভালোবাসার যে ধ্বংসাত্মক এফেক্ট বা পাওয়ার শক্তি, সেটা সাধারণ মানুষের উপর কী কীভাবে প্রভাব ফেলছে, সেটার একটা ইঙ্গিত সকল রিডার্সদের তিনি দেখালেন এই নোভেল ওয়েদারিং হাইটসের মধ্য দিয়ে। এবং তিনি বলছেন যে কখনোই কোনো রকম আবেগপ্রবণভাবে কোনো কাজ করা আমাদের উচিত নয়, যেটা হেথক্লিফের ক্যারেক্টারের মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তো এই ছিল আমাদের আজকের নোভেল এমিলি ব্রন্টের লেখা ওয়েদারিং হাইটস। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না জানাও।